এই নিয়েই প্রশ্ন উঠছে বারবার, আর এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সুশান্ত ঘোষ। সুশান্ত দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেন বারবার করে আপনার এলাকায় এত উত্তেজনা, কেন এই জাতীয় পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি নিজে কি মনে করেন ব্যক্তিগতভাবে? না, বারবার করে উত্তেজনার ব্যাপারটা ঠিক বুঝলাম না। গত কয়েকটা ইনসিডেন্ট 2021 সালের পর থেকে আপনারা যেগুলো দেখাচ্ছেন, আমি কাউন্সিলর হওয়ার আগের কিছুটা ঘটনা আছে। গুলশন কলোনি তৈরি হয়েছিল আজকে না, গুলশন কলোনি তৈরি হয়েছিল সিপিএমের সময় থেকে, এবং সিপিএমের সময় থেকে এই জিনিস চলছে। আমি আসার পরে ওখানে চেষ্টা করেছি ক্রিমিনাল রাজ বন্ধ করবার জন্য। এই ক্রিমিনাল রাজ বন্ধ করার ফলে বহিরাগত ক্রিমিনালরা আসছে এবং রাতের অন্ধকারে তারা এই সমস্ত ইনসিডেন্টগুলো ঘটিয়ে চলে যাচ্ছে। এটা একবার না, আবার পুলিশ অ্যারেস্ট করার পরে 3-4 মাস যখন জেলে থাকছে, জেল থেকে বেরিয়ে এসে আবার করবার চেষ্টা করছে। এটা কিছু না, এটা ওখানকার মানুষকে আতঙ্কিত করবার চেষ্টা। গুলশন কলোনি আজকে কলকাতা শহরের অন্যান্য একটা অঞ্চলের মতো অঞ্চল। একটা সময় ছিল যখন গুলশন কলোনিতে আপনারা সাংবাদিকরাও ঢুকতে পারতেন না, গুলশন কলোনিতে সাধারণ মানুষ ঢুকতে পারতো না, এমনকি পুলিশও ঢুকতে পারতো না সিপিএমের সময়। আজকে সেই জায়গার পরিবর্তন হয়েছে। আপনারা সাংবাদিকরা সেখানে যাচ্ছেন, অবাধ গতিবিধি আপনাদের চোখের সামনে আপনারা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। আজকে অতি সরলীকরণ করা হচ্ছে যে গুলশন কলোনিতে বাংলাদেশি রোহিঙ্গা এবং পাকিস্তানের লোকেরা ভরে গিয়েছে। আপনারা দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, আপনাদের গ্রাউন্ড লেভেলে যারা সাংবাদিকতা করে তারা ওই অঞ্চল চষে বেড়াচ্ছে। একটা ভ্রান্ত ধারণা তৈরি করে, একটা ন্যারেটিভ তৈরি করে গুলশনের মানুষকে অপমান করবার চেষ্টা করা হচ্ছে, এবং এমন একটা ধারণা তৈরি করা হচ্ছে যে কলকাতা শহরের মধ্যে গুলশন হয়তোবা এমন একটা জায়গা যেখানে বেআইনি এটাই আইন, কিন্তু আদপে সেটা না। যারা গুলশনকে চেনে, যারা গুলশনকে জানে, যারা অভিযোগগুলো করছে, তারা আজ পর্যন্ত জীবনে কোনোদিন গুলশনের মাটিতে পা দেয়নি। তারা জানে না গুলশনে কী ধরনের মানুষ থাকে। গুলশনে যেমন ডাক্তার থাকে, গুলশনে যেমন ইঞ্জিনিয়ার থাকে, গুলশনে যেমন লয়াররা থাকে, ঠিক তেমনি গুলশনে সাধারণ নাগরিকে থাকে। আরেকটা কথা দায়িত্ব নিয়ে আপনার চ্যানেলকে আমি বলতে চাই, যে যারা বলছে গুলশনে রোহিঙ্গা এবং পাকিস্তানি দেশদ্রোহীতে ভর্তি, আমি দায়িত্ব নিয়ে বলছি যারা গুলশনে বসবাস করে তারা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক। তারা ভারতবর্ষের সংবিধানকে সম্মান দিয়ে সেখানে বসবাস করছে। হ্যাঁ, হয়তো কেউ উত্তরপ্রদেশ থেকে এসছে, কেউ বিহার থেকে এসছে, এটা হতেই পারে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের আমলে, সেখান থেকে আতঙ্কিত হয়ে বহু মানুষ এখানে ভাড়া আসছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু যদি কেউ বলে থাকে এখানে রোহিঙ্গা ভর্তি, যে কথাটা বারবার করে বিরোধী দল বলবার চেষ্টা করছে, সেটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। এখানকার মানুষরাও স্বাধীনতা দিবসে তিরঙ্গা পতাকা উত্তোলন করে। এখানকার মানুষরাও, হ্যাঁ, আরেকটা প্রশ্ন উঠছে কেন উর্দু লেখা থাকবে, কেন উর্দুতে হোর্ডিং থাকবে, কেন বাংলায় হোর্ডিং থাকবে না। দেখুন, বাংলার মধ্যে কলকাতা শহরে যদি আমার বাংলা লেখার অধিকার থাকে, বাংলার মধ্যে কলকাতা শহরের মধ্যে যদি আমার ইংরেজিতে লেখার অধিকার থাকে, আমার হিন্দিতে লেখার অধিকার থাকে, তাহলে ভারতবর্ষের সংবিধান আমাকে উর্দুতে লেখারও অধিকারটা দিয়েছে। সেই উর্দু যারা বোঝে তাদের জন্য যদি কেউ ফ্লেক্স লাগিয়ে থাকে, সে কোনো অন্যায় করেছে বলে আমি মনে করি না। আর উর্দু লাগালেই যে তারা পাকিস্তানি বা বাংলাদেশি হয়ে যায়, এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমি এর তীব্র বিরোধিতা করছি, এবং আমার লক্ষ্য থাকবে গুলশন কলোনিতে যে বাংলাদেশি রোহিঙ্গা বাস করে না, গুলশন কলোনি যে পাকিস্তানের চোররা বাস করে না, সেটা কলকাতার মানুষের সামনে প্রমাণ করা। এবং আস্তে আস্তে গুলশন সে রাস্তায় হাঁটছে। একটা সময় গুলশন অনুন্নত ছিল, এটা বাস্তব। ড্রেন ছিল না, রাস্তা ছিল না, লাইট ছিল না, খাওয়ার জল ছিল না। সেখানকার মানুষরা, বাচ্চারা স্কুলে যেত এক হাঁটু জল পেরিয়ে, কর্দমাক্ত রাস্তায় নাইট সয়েল ভাসত। সেখান থেকে গত 4 বছরে কলকাতা কর্পোরেশনের সহায়তায় প্রায় 25 কোটি টাকা খরচা হয়েছে গুলশনের মাটিতেই। এখনও কাজের নমুনা চলছে। একটা অংশ চাইছে না যে গুলশনের ডেভেলপমেন্ট হোক, একটা অংশ চাইছে না গুলশনের মানুষরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হোক। কারণ গুলশনের মানুষরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হলে এই যে ক্রিমিনালরা যারা এতদিন গুলশনের মানুষদের মাথার ওপর দাদাগিরি করে এসেছিল, এদের রুটি রুজি বন্ধ হয়ে যাচ্ছে। সেই আতঙ্ক থেকে এই জিনিসগুলো বারবার করে ঘটছে। সুশান্তদা, আপনি শুরুতেই বললেন বারবার কেন বলছি, আমি একটু এক্সপ্লেন করে দিই। আপনি সেই লোক, আমি যদি তারিখ ভুল না বলি, 16ই নভেম্বর 2024 আপনি বসেছিলেন, আপনার দিকে তাক করেই গুলি চলেছিল। সে কারণে তো এই প্রসঙ্গ উঠছে সুশান্তদা।
এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি। দেখুন, আমি ছাত্র রাজনীতি করে এসেছি, আমি 23 বছর ছাত্র রাজনীতি করেছি। আমি রাজনীতি শুরু করেছি দেয়াল লেখা থেকে, আমি রাস্তায় স্লোগান দিয়ে বড় হয়েছি। এই না যে আমাকে দুম করে নিয়ে আসা হয়েছে। আমি একটা কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম, জিএস ছিলাম। আমি সাউথ ক্যালকাটার যুব ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম, যুবর প্রেসিডেন্ট ছিলাম। আমি রাজ্যের সেবা দলের চেয়ারম্যান ছিলাম একটা সময়। আমি বর্তমানে কলকাতার পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সম্পাদক আছি। এবং আমি ছোট থেকে রাজনীতিটা করতে করতে বড় হয়েছি। আমি রাজনীতিতে যারা ক্রিমিনালদের নিয়ে রাজনীতি করে, আমি সেই রাস্তার বিরোধী। আমি ক্রিমিনালদের সঙ্গে অ্যাডজাস্ট করে রাজনীতি করতে পারবো না, এটা আমার রাজনৈতিক উদ্দেশ্য। তাতে যদি আমাকে রাজনীতি ছাড়তে হয়, আমি রাজনীতি ছাড়তে রাজি আছি, কিন্তু কোনো মূল্যেই আমি ক্রিমিনালদের সঙ্গে একসঙ্গে রাজনীতি করতে রাজি নই। সুশান্ত দাস, 16ই নভেম্বরের ঘটনার পর বেশ কিছুটা দিন হয়েছে। শুধু 24 সালের নভেম্বর মাসের কথা বললেন, আমি একটু বলে নিই। আপনি যে শুধুমাত্র 24 তারিখ নভেম্বরের গত 24 সালের নভেম্বর মাসের কথা বললেন সেটা নয়, 2021 সালেও আমার উপর আক্রমণ হয়েছিল, 2016 সালেও আক্রমণ হয়েছিল। আমি জানি যে এদের বিরুদ্ধে কি করে রাজনীতি করতে হয়। আর কোনো হুমকিকে আমি ভয় পাই না, কোনো ক্রিমিনালকে আমি ভয় পাই না। কে হুমকি দিল? হুমকি দিচ্ছে তো, হুমকি তো প্রতিনিয়তই আসছে। গতকালও, আজকে সকাল থেকেও তো ফেসবুকের মাধ্যমে হুমকি দেওয়া চলছে। পুলিশকে বলা হয়েছে। গতকাল আপনি জানেন যে গত 2 দিন আগে আমার কেসের যে প্রধান অভিযুক্ত, আমার ওই 24 সালের নভেম্বর মাসের ঘটনার যে প্রধান অভিযুক্ত, তিনি বেল পেয়ে গেছেন। কলকাতা পুলিশ কেনই বা তাকে ধরলো প্রধান অভিযুক্ত করে, কেনই বা তিনি প্রথম হিয়ারিংয়ে হাইকোর্ট থেকে বেল পেয়ে গেলেন, এটাও রহস্য আমার কাছে। যাই ঘটে থাকুক, ওসব করে আমাকে আটকানো যাবে না। আর আমি ক্রিমিনালদের নিয়ে রাজনীতি করব না, সে যতই চাপ আসুক। সুশান্ত দা, আরও বেশি পরিমাণে কি, যাতে এই ঘটনা না ঘটে, প্রশাসনের তরফ থেকে তৎপর হওয়ার বিষয়টা হলে ভালো হতো না? আপনি কি সতর্ক করেছিলেন? বলেছিলাম, এটা তো সবাই জানে। আমি টিভিতেই বলেছি যে আমি বারবার করে জানিয়েছিলাম যে বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে ওখানে একটা গণ্ডগোল ঘটানোর চেষ্টা হচ্ছে। ওসিকে আমি নিজে ফোন করেছি। যদি আরেকটু সক্রিয় হতো তাহলে হয়তো এই ঘটনা লালবাজারও প্রয়োজন হতো না, ঘটনাটাকে গোড়াতেই দমন করে দেওয়া যেত। বাচ্চা ছেলে মেয়ে, 12 বছর 13 বছরের সব ছেলেরা বোম মারছে, যাদের এখনও বোধবুদ্ধি হয়নি। হাফ প্যান্ট পরে মদ খাওয়াচ্ছে, হাতে কিছু টাকা গুঁজে দিচ্ছে, রাত্রিবেলা রাতের অন্ধকারে মদ মারাচ্ছে। আমি এই গুলশনটার পরিবর্তন করতে চেয়েছিলাম এবং এখনও মন প্রাণ দিয়ে চাই। গুলশনের 99% মানুষের বিরোধী। আপনি আমার সঙ্গে যদি গুলশনে যান, আজকে সকালবেলা, সেদিনকে ঘটনার দিন আমি রাত্রে গেছিলাম, হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছিল। আজকে সকালবেলা আমি গেছিলাম, মানুষ বেরিয়ে এসেছিল। মানুষ এই অত্যাচার আর মেনে নেবে না। মানুষ সেখানে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ। তারা পাড়ায় পাড়ায় অলরেডি রাত্রিবেলা নিজেদের নিরাপত্তার স্বার্থে খোঁজ নেওয়া শুরু করেছে যে বহিরাগতরা কেউ আসছে কিনা, কোথাও সমাজবিরোধীরা জড়ো হচ্ছে কিনা। এটা কন্টিনিউয়াস চলবে এবং আমি এদের আমি গুলশনের লোকেদের সঙ্গে আছি। সুশান্ত দা, আপনাকে শেষ প্রশ্ন করব। আপনি বললেন যে এদেরকে নানান রকমভাবে বোম বা নানান নেশার দ্রব্য দিয়ে এগিয়ে দেওয়া হচ্ছে এই কাজগুলো করার জন্য। কারা করাচ্ছে সুশান্ত দা? কাদের দিকে অভিযোগের আঙুল আপনার? কারা, সে তো এক্সপোজ হয়ে গেছে অলরেডি। আনন্দপুর থানা সব জানে কারা করছে। সে তো পালিয়েও গেছে, যারা করছে তারা সেটা পালিয়েও গেছে। তবে আমার একটা বক্তব্য আছে যে কোনো শক্তি না থাকলে, বড় শক্তি না থাকলে এদের এই মানসিকতা হয় না। এত ভয়ডরহীন এরা হতে পারে না, এত ডোন্ট কেয়ার মনোভাব হতে পারে না। সন্ধ্যা 7টার সময় একটা গন্ডগোল করে, গুলি চালিয়ে, দোকান ভাঙচুর করে চলে যাওয়ার পরে পুলিশ পোস্টিং হয়। পুলিশ পোস্টিং অবস্থায় রাত 2:30টার পরে আবার তারা বোম মারে। তাহলে কোন জায়গা থেকে তারা শক্তিটা পাচ্ছে, কোন জায়গা থেকে তারা সেই পাচ্ছে, প্রতিশ্রুতিটা পাচ্ছে যে কিছু হবে না। এবং বেছে বেছে, এটা প্রি প্ল্যান, বেছে বেছে সব ওই বাচ্চাদেরকে জোগাড় করা হচ্ছে যাতে জুভেনাইল অ্যাক্টে এই বাচ্চাগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় ক্রাইমের পরে। এটা একটা প্রি প্ল্যান। সুশান্ত ঘোষ এই ঘটনায় চিন্তায় নাকি আতঙ্কে?
দেখুন, আমার দুবার গুলি খাওয়া হয়ে গেছে। একবার গুলি খেয়েছিলাম 21শে জুলাই, একবার গুলি চলেনি। আমি জগন্নাথ দেবে বিশ্বাস করি। আমার নিজের রাস্তায় যদি আমি ঠিক থাকি, তাহলে এই সমস্ত ক্রিমিনালদের হুমকিতে ভয় কেন? আমি এদের নিয়ে কোনো চিন্তাই নেই আমার। আর আমি যতদিন রাজনীতি করব, যতদিন থাকবো রাজনীতিতে, আমি এদের বিরুদ্ধে থাকবো। ধন্যবাদ। আমরা কথা বললাম স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে। অনেকগুলো বিষয় আমরা প্রশ্ন করেছিলাম এবং তারই উত্তর ইতিমধ্যেই সুশান্ত ঘোষ আপনাদের সামনে তুলে ধরেছে।